দ্বিতীয় দফার হামলায় আমেরিকা আরো বেশি বিপর্যস্ত হবে। এর কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে গত 40 দিনে যে অভিজ্ঞতা, গত 40 দিনে যে শুরুতেই ওরা ইনভলভ হওয়ার মতো একটা সাহস দেখাচ্ছিল, সেটা কিন্তু এবার দেখাবে না। এরা কিন্তু বুঝে গেছে যে ইরানের প্রতিরোধ করার ক্ষমতা, সক্ষমতা কতটুকু আছে। ইরান কিন্তু তার 40 দিনের যুদ্ধে প্রমাণ করেছে, ওই 40 দিনেও কিন্তু আমেরিকা তার যে মিলিটারি ফ্যাসিলিটিস এবং অ্যাসেট গুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, সেগুলো কোনোটাই কিন্তু ব্যবহার করতে ছাড়ে নাই। এবং ডেসপারেটলি হামলাও কিন্তু ওই 40 দিনে আমেরিকা করেছে, যেটা আমরা দেখেছি যে আমেরিকা কিন্তু মিলিটারি টার্গেট গুলোর পাশাপাশি সে কিন্তু মানে জনগণের যে টার্গেট গুলো ছিল, বেসামরিক টার্গেট, সেগুলোকেও কিন্তু সে হামলা করতে ছাড়েনি। তো এইবার যেটা সে আমেরিকা করছে সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে নতুন করে সে আবার এনফোর্সমেন্ট করছে সেখানে, এবং নতুন করে বিভিন্ন অস্ত্র এবং এগুলো নিয়ে আসছে, অনেক কার্গো আসতেছে মিলিটারি, এটা তো প্রতিদিন আসতেছেই। ইরানও কিন্তু বসে নাই। ইরান মানে এই সময়টা যেহেতু আমেরিকা পেয়েছে, আমেরিকা কাজে লাগাচ্ছে, ইরানও কিন্তু কাজে লাগাতে ছাড়ছে না। ইরান এই 40 দিনের যুদ্ধের যে অভিজ্ঞতা, কোন স্টাইলে আমেরিকা আক্রমণ করে, আহ, তার যে এয়ারক্রাফট গুলো সেগুলো কিভাবে আসে, এই যে আমরা আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব বললেন যে প্রথম খুব বেশি পারফরমেন্স করা শুরু করেছে। কারণ কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না, জনাব আশিকুর রহমান, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে না। 15-20 দিন ইয়ার কিভাবে আসে, সে কিভাবে গুলো ব্যবহার করে দেখার পরে কিন্তু সে গুলোকে কিভাবে সে নালিফাই করবে, সেটা কিন্তু ইরান খুব সুন্দরভাবে সেই আপনাকে সময় আপনাকে এটা স্পষ্ট শুনতে সক্ষম পাচ্ছি হয়েছে। না, জনাব পাশাপাশি আশিকুর রহমান। আমার কাছে মনে হচ্ছে আপনার ইন্টারনেট একটু উইক আছে, আপনাকে আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আপনার এমনটি ছিল না, আজকে একটু ডিস্টার্ব মনে হচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে, জনাব আশিকুর রহমান? আমি আমি শুনতে পাচ্ছি। কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। তিনি সাইন আউট হয়ে গেছেন। আশা করি এখনই ঢুকবেন। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, আমরা জনাব আশিকুর রহমানের কথা শুনছিলাম। তিনি ইরান থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, ইরান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু অবহিত করছেন তিনি। আমরা আশা করি তাকে এখন ভালোভাবে শুনতে পারবো। জনাব আশিকুর রহমান শুনতে পাচ্ছেন আমাকে? আহ এখনো তার মাইকটি ইনাবলড হয়নি, আশা করি সেটি হবে। উম, প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, আপনারা কি মনে করছেন কিনা যে আবারও দ্বিতীয়বার যুদ্ধ শুরু হতে পারে, এবং সেক্ষেত্রে ইরানের অবস্থানকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন, কিভাবে মূল্যায়ন করছেন, এটি আপনারা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে বা যেখানে দেখছেন কমেন্ট বক্সে লিখতে পারেন। জনাব জি আশিকুর রহমান শুনতে পাচ্ছেন এখন? আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি যেখানে ছিলাম যে ইরান কিন্তু সেও কিন্তু বসে নেই, এবং সে কিন্তু তার মতো নতুন করে আমেরিকার যে গত 40 দিন হামলা কিভাবে করেছে, কোত্থেকে করেছে, আমেরিকার কোন কোন জায়গায়, এই যে সোয়াট অ্যানালাইসিস যেটাকে বলে, যে তার স্ট্রেংথ, তার উইকনেস, তার থ্রেট এবং অপরচুনিটি, এগুলো কিন্তু ইরানও কিন্তু সেগুলোকে সুন্দরভাবে দেখতে পেরেছে। এবং এই অনুযায়ী কিন্তু সে নতুন করে কিন্তু তার মিলিটারি যে স্ট্র্যাটেজি, সেটা কিন্তু সে সাজাচ্ছে। এবং আমরা এর আগেও দেখেছি ইরানের যারা সামরিক নেতৃবৃন্দ বা কমান্ডাররা রয়েছেন কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কিন্তু ফাঁকা বলি ওইভাবে দেন না। মানে যেটা আগে মনে হতো যে একটা পরাশক্তির সাথে ইরান যুদ্ধ করতে গিয়েছে, ইরান অনেক কথা বলে যে আমাদের এখানে আসলে আমরা এভাবে প্রতিরোধ করবো, এভাবে প্রতিরোধ গড়ে তুলবো, এগুলো আসলে ইরান পারবে না। কিন্তু এটা কিন্তু 40 দিনে প্রমাণিত হয়েছে, 40 দিনের যুদ্ধে, যে ইরান কিন্তু এটা করে দেখিয়েছে। সুতরাং এইবার যে আবারও নতুন করে যদি স্ট্রাইক আমেরিকা করে বা ইসরায়েল করে, সেক্ষেত্রে যে তারা নতুন করে খুব মানে একটা ব্রহ্মাস্ত্র নিয়ে আসতে পারবে, সে হয়তো তার যেই অস্ত্রগুলো অ্যামিনেশন গুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো সে হয়তো আবার কিছুটা রিভেল করেছে। তারপরেও কিন্তু আমেরিকার যে অনেকগুলো মানে এই যে জয়েন্ট ইয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল যেগুলোকে বলে, তারপর প্রিসিশন গাইডেড মিসাইল টমাহক, এগুলো যেগুলো ছিল আমেরিকার, হ্যাঁ, গ্লাইডিং বম, এগুলো কিন্তু অনেকগুলোর প্রায় 40% 50% টোটাল আমেরিকার যে স্টক তারই কিন্তু শেষ করে ফেলেছে। এবং এগুলো কিন্তু তৈরি করা যায় না খুব মানে দ্রুতই, কিন্তু আবার নতুন করে রিস্টোর করা যায় না। এখন আমেরিকার ইনভেন্টরিতে যেগুলো ছিল সেগুলো সে আবার নতুন করে নিয়ে আসতেছে মিডিল ইস্টে, কিন্তু সেগুলো তো শেষ হয়ে যাবে। আরেকটা 40 দিনের যুদ্ধ হবে, আরেকটা হয়তো 50 দিন 60 দিনের যুদ্ধ হবে, সেক্ষেত্রে কিন্তু ওগুলো শেষ হয়ে যাবে। তারপরে আমেরিকা কি করবে? আমেরিকার যে থার্ড এবং থার্ডের যে ইন্টারসেপ্টর গুলো, প্যাট্রিয়টের ইন্টারসেপ্টর গুলো, এগুলো কিন্তু একটা বড় অংশ আমেরিকা খরচ করে ফেলেছে প্রথম দিনেই। সে প্যাট্রিয়ট এবং থার্ডের কিন্তু প্রায় 1500 ইন্টারসেপ্টর যুদ্ধের প্রথম দিনে, সে 28 ফেব্রুয়ারিতেই সে খরচ করে ফেলেছিল। তারপর এগুলো কিন্তু প্রায় মানে এক একটা থার্ডের ইন্টারসেপ্টর আমেরিকার তৈরি করতে, মানে এগুলো মাসে মাত্র
17টা থেকে 19টা মাত্র সে প্রডিউস করতে পারে, কারণ এই এই ইন্টারসেপ্টর গুলোতে এমন কিছু ধাতু ব্যবহৃত হয়, কিছু অ্যালয় ব্যবহৃত হয় যেগুলো সহজে পাওয়াও যায় না। এটার বাজেটের ব্যাপারও আছে, প্রোডাকশন লাইনটাও খুব ন্যারো এই ক্ষেত্রে। তো এমন না যে আমেরিকা এই যে সময়টা পাচ্ছে শুধু আমেরিকাই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে আর ইরান কিছুই করতে পারতেছে না, আর আমেরিকা নতুন কোন ধরনের অস্ত্র এখানে এসে প্রয়োগ করবে যেটা এর আগে করে নাই। আমেরিকা শুধু বাদ রেখেছে পারমাণবিক হামলা করা, এছাড়া আমেরিকা সব তাদের B2 থেকে শুরু করে তাদের F-35 সবকিছুই তো সে ব্যবহার করেছে। এক এক সময় এয়ার রেড করতো তারা, সেই 150-200 প্লেন নিয়ে এসে এয়ার রেড করতো। তো এমন তো না যে ওরা খুব ওই 40 দিন মানে শক্তি প্রয়োগ খুব একটা করেনি, এখন সেই শক্তি প্রয়োগটা সে করতে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। এর মধ্যে যেটা দেখা গিয়েছে, বরঞ্চ আমি বলবো যে দ্বিতীয় দফার হামলায় আমেরিকা আরো বেশি বিপর্যস্ত হবে। এর কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমেরিকা কিন্তু কূটনৈতিক গ্রাউন্ডে দেখেন, যুদ্ধের দ্বিতীয় থেকে তৃতীয় দিন, আমি যদি ভুল না করি সম্ভবত তৃতীয় দিন, যখন ওই 40 দিনের যুদ্ধে জার্মানি কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসছিল। পরবর্তীতে 6-7 দিন পরে আমরা দেখেছি আবার জার্মানির সেই পার্লামেন্টে এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে এবং তারা এখান থেকে রিট্রিট করেছে। তারা কিন্তু আসতে নিয়েছিল, নেটো কিন্তু আসতো। আমরা যদি মনে করি যে আমেরিকার সাথে ইউরোপের একটা তাদের একটা বোঝাপড়ার এখন সমস্যা চলতেছে, সেই কারণেই বুঝি ইরানে নেটো এবং ইউরোপ ইনভলভ হয়নি বা হচ্ছে না, বিষয়টা কিন্তু মোটেও ওরকম না। তারা কিন্তু সেখানে চাচ্ছিল 10-12 দিনের যুদ্ধেই ইরান একটা ভালো মতো ফাইট ব্যাক করেছে এবং আমেরিকান মিলিটারি অ্যাসেট অনেকগুলোই ধ্বংস করে দিয়েছে। তখন কিন্তু ইউরোপ এবং ন্যাটো ভাবতে বাধ্য হয়েছে যে আমরা সেখানে গিয়ে কি করব। আমেরিকা এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো যে রয়েছিল সেখানে, সেই আব্রাহাম লিঙ্কন, জেরাল্ড ফোর্ড, এগুলো যখন হরমুজকে উন্মুক্ত করতে পারছে না এবং পার্সিয়ান গালফের যুদ্ধে গিয়ে খুব একটা সুবিধা করতে পারতেছে না, সেক্ষেত্রে আমরা নেভি পাঠিয়ে কি করব। এটা যখন তারা প্রথম সপ্তাহে বুঝে ফেলছে, কারণ যুদ্ধের কিন্তু 7 থেকে 8 দিনের মধ্যে এটা অনেক, এই যে শন বেল থেকে শুরু করে অনেক যারা স্কট রিডার, তারা কিন্তু সবাই বলেছে, যারা সামরিক বিশেষজ্ঞরা রয়েছে সবাই বলেছে যে এখানে কিন্তু ইরান প্রথম 7-8 দিন পরেই কিন্তু যুদ্ধের মূল কন্ট্রোল ইরানের হাতেই ছিল এবং ইরান কিন্তু সেখানে আপার হ্যান্ডে চলে গিয়েছে। তো ওই 6-7 দিনের মধ্যেই যখন ইউরোপ টের পেয়েছে এবং নেটো টের পেয়েছে, তারা কিন্তু আর আসার ক্ষেত্রে করেন। এর মধ্যে ইরান একটা কাজ করেছিল, ধারণা করা হয় যে ইরানের মিসাইল গুলোর রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার। কিন্তু আপনাদের যদি স্মরণ থাকে 40 দিনের যুদ্ধে যখন কথা চলছিল যে নেটো এখানে ইনভলভ হয়ে যেতে পারে, ইউরোপ এখানে ইনভলভ হয়ে যেতে পারে, ইউরোপের 2-3টা দেশ বিশেষ করে UK এবং জার্মানি তারা খুব আগ্রহ দেখাচ্ছিল যে তারা কিছু একটা করতে পারে, তখন কিন্তু ইরান ডিয়েগো গার্সিয়া আমেরিকার যে মিলিটারি বেস, সেখানে কিন্তু একটা 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইল স্ট্রাইক করেছিল। ওটা দিয়ে কিন্তু সে আসলে মানে সে কিন্তু ডিয়েগো গার্সিয়াকে টার্গেট করতে চায় না, সে শুধু দেখাতে চেয়েছিল যে দেখো আমাদের কিন্তু, তোমরা যেটা ভাবছো যে আমাদের 2000 কিলোমিটার বেশি রেঞ্জের মিসাইল নাই, আমাদের কিন্তু আছে। সুতরাং তোমরা যদি ইনভলভ হও, ইউরোপের সিটিগুলো কিন্তু আমার মিসাইলের আওতার মধ্যে রয়েছে। সেই সময় কিন্তু তার পরপরই কিন্তু এই ঘটনাগুলো, ডেভেলপমেন্ট গুলো, যে ইউরোপ এবং নেটো কিন্তু সেখানে পিস টান দেয়। সুতরাং এই যে গত 40 দিনের যে অভিজ্ঞতা, গত 40 দিনে যে শুরুতেই ওরা ইনভলভ হওয়ার মতো একটা সাহস দেখাচ্ছিল, সেটা কিন্তু এবার দেখাবে না। এরা কিন্তু বুঝে গেছে যে ইরানের প্রতিরোধ করার ক্ষমতা, সক্ষমতা কতটুকু আছে। তারপরে যেটা বলবো যে একটা দেশের দেখেন জনমতের কিন্তু যুদ্ধ মানে কিন্তু শুধু অস্ত্রের লড়াই না, যুদ্ধ কিন্তু একটা জনমতের ব্যাপারও থাকে। আপনি দেখেন যে আমেরিকার সরকার বহুদা বিভক্ত, খোদ রিপাবলিকান দলের মধ্যেই নানান রকম কথা হচ্ছে, ডেমোক্রেটরা নানান রকম কথা বলছে, সিনেটররা নানান ভাবে সেখানে ঝামেলা তৈরি করতেছে, কংগ্রেস সেখানে প্রবলেম করতেছে। আমেরিকার জনগণের মধ্যে যুদ্ধের প্রতি জনমত একেবারেই নাই। যে লবিগুলো আছে ওদের ডিপ স্টেট লবি, সেগুলোর মধ্যেও কিন্তু মতবিরোধ এবং মত পার্থক্য খুব বেশি চড়া হয়েছে। কিন্তু ইরানের ক্ষেত্রে কি, ইরানের ক্ষেত্রে কিন্তু ইরানের সরকার, জনগণ, সামরিক বাহিনী, আপনি দেখেন একটা হারমোনি আছে ইরানের। আমি সেদিন বলেছিলাম যে 26 মিলিয়ন মানুষ তারা করেছে, রেজিস্ট্রেশন করেছে ইরানের। তারা হামলা মানে যদি সেখানে কোনো ভূমি দিয়ে কোনো হামলা হয়, তারা সেখানে নাম লিখেছে, একটা জেনারেল মোবিলাইজেশনের মতো ওখানে হয়েছে। আজকে এটা কিন্তু 31 মিলিয়নের বেশি ছাড়িয়ে গিয়েছে, 31 মিলিয়ন আজকে, এটা 31 মিলিয়নের বেশি ছাড়িয়ে গেছে। এটা প্রতিদিনই আমি দেখছি, আমি সাইটে প্রতিদিনই প্রায় ঢুকি, আমি দেখি যে কিভাবে এটার ডেভেলপমেন্টটা হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু কয়েক লাখ করে মানুষ এখানে বাড়তেছে। এবং 1 সপ্তাহ গেলেই দেখা যায় যে 10 মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লাখ, যেটা 1 মিলিয়নের মতো বা 1.5 মিলিয়নের মতো মানুষ বেড়ে যাচ্ছে। সে 26 মিলিয়ন থেকে এখন 31 মিলিয়ন। আমার ধারণা, আমি সেদিন বলেছিলাম যে প্রায় 40 মিলিয়নের কাছাকাছি গিয়ে ঠেকবে এটা। এবং সবাই তো এই যে যারা যুদ্ধের জন্য নাম লেখাচ্ছে, তারা যুদ্ধ তাদের সুযোগ হোক না, 40 মিলিয়ন লোক তার যুদ্ধ করার দরকার পড়বে না।
কিন্তু এই যে 40 মিলিয়ন লোক যে নাম লিখিয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের জনমতটা কি পরিমাণ আছে। তারা যদি যুদ্ধ নাও করে, তারা তো যুদ্ধের সাথে আছে, এবং এই যুদ্ধের ফলে সৃষ্ট যে ধ্বংসযজ্ঞ যদি হয়, ব্রিগেডিয়ার সাহেব বললেন যে জি, সিভিলিয়ান টার্গেট, কারণ মিলিটারি টার্গেট তো আসলে সবগুলাকেই আমেরিকা স্ট্রাইক করেছিল, কিন্তু ইরানের বেশিরভাগ মিলিটারি টার্গেট গুলো হচ্ছে মাটির নিচে, এবং অনেকগুলো যেগুলো মাটির উপরে আছে সেগুলো খুব একটা ক্ষয়ক্ষতি তারা যেটা করেছে, ইরান খুব দ্রুত রিকভারি করে ফেলেছে। তো সুতরাং মিলিটারি টার্গেটে তারা হয়তো হামলা কিছুটা করবে, কিন্তু তারা এবার বেছে নিবে হয়তো ব্রিজ এবং এই জাতীয় যেগুলো, সে পাওয়ার প্ল্যান্ট, এগুলো যেগুলো বলেছিল ট্রাম্প। তো হুম, এগুলো করার ক্ষেত্রে কিন্তু সে কিন্তু পৃথিবীর সমস্ত দেশের কাছে কিন্তু সে একটা ওয়ার ক্রিমিনাল হিসেবে উপস্থাপিত হবে। ইরানের জনগণ কিন্তু আরো বেশি ক্ষিপ্ত হবে এবং আরো বেশি ঐক্যবদ্ধ হবে। পাশাপাশি ইরান তো পাল্টা স্ট্রাইক করবেই। ইসরায়েলের পাওয়ার প্ল্যান্ট এবং ইসরায়েলের এইগুলো ব্রিজ গুলো এবং রাস্তাঘাট এবং ইনফ্রাস্ট্রাকচার কি তখন ঠিক থাকবে? সেগুলো ঠিক থাকবে না। ইরান তো ক্যাপাবিলিটি দেখিয়েছে যে সে পাল্টা স্ট্রাইক করলে কি পরিমাণ স্ট্রাইক সে করতে পারে, এবং এগুলো আরো বেশি করবে। আর আরেকটা জিনিস যেটা বললাম, যে আমেরিকার অস্ত্র কি আছে এগুলো সবাই জানে, কারণ আমেরিকা একটা কাউবয় ইমেজ নিয়ে ঘুরে। সে তার যে পিস্তলটা সেটা সবসময় সে বাইরে রাখে, সে দেখানোর চেষ্টা করে যে আমার কিন্তু পিস্তল আছে সাথে। আর ওই ইমেজটা কিন্তু আমেরিকা সবসময় থাকে, আমেরিকা সবসময় তার অস্ত্রের প্রদর্শনী করে। কিন্তু ইরানের মতো দেশগুলো যেখানে তারা একটা অস্ত্র যদি সেটা প্রদর্শনী করতে চায় বা ঘোষণা দিতে চায়, সাথে সাথে স্যাংশন আসে। সেটা জাতিসংঘের স্যাংশন থেকে শুরু করে কখনো ইউরোপিয়ানরা দেয়, কখনো আমেরিকানরা দেয়। সুতরাং ইরান কিন্তু তার সব অস্ত্র প্রদর্শন করে না। জি। ইরানের অনেক কিছু এখনো প্রদর্শন করার বাকি আছে। ইরান কিন্তু এখনো অনেক কিছু অস্ত্র রয়েছে। আজকে ইরানের নৌবাহিনীর যে প্রধান, তিনি কিন্তু বলেছেন, ব্রিগেডিয়ার অ্যাডমিরাল যে শাহরাম, তিনি বলেছেন যে আমাদের কিন্তু এমন আমাদের অনেক অস্ত্র এখনো বাকি আছে, আমরা কিন্তু এগুলো এখনো প্রয়োগই করি নাই, কারণ ইরান একটা ভাবে এসকেলেশন। কোনোভাবেই আপনি মনে করছেন যে ইরান এখনো পর্যন্ত শক্তি সামর্থ্যের দিক দিয়ে দুর্বল হয়নি, বরং অনেক কিছুই দেখানোর বাকি রয়েছে, এবং ইরানের জনগণ এখনো পর্যন্ত সার্বিকভাবে ইরানের সরকারকে জি। সাপোর্ট দিচ্ছে, সমর্থন দিচ্ছে, এবং আহ মোটামুটি ইরান, আপনি যে প্রশ্নটা করেছিলেন, ক্যাপাবল টু ফাইট ব্যাক। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে, জনাব আশিকুর রহমান।